এটা কিন্তু আমি বলতে বাধ্য যে তৃণমূল থেকে বা বামফ্রন্ট থেকে, কোনো জায়গা থেকে, কংগ্রেস থেকে, বিজেপি থেকে কেউ কিন্তু আমাকে অ্যাপ্রোচ করেনি। সেই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এইটাই হচ্ছে প্রত্যেকটা জায়গায়, সেটা হচ্ছে বাম মতাদর্শে আমি বিশ্বাসী। আর ভাষা নদীর মতো, ভাষা নিজের পথ করে নেবে, যেরকম ভাবে তার প্রয়োজন সেরকম ভাবে সে পথ করে নেবে। তুমি আমি কেউ আটকাতে পারবো। এখন আর পরকীয়া আলাদা করে কিছু বুঝতেই পারছে না, তাৎপর্য নেই আর কোনো। আমার মনে হয় যে যে কোনো মানুষের জীবনে যখন হোক একটা প্রেম আসতেই পারে, এবং প্রেমটাকে অর্জন করতে হয়, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষকে বিজেপি একটু গ্রহণ করবে, এই প্রশ্নটা থেকে যায়। আসলে আমি 2 মাস ছিলাম না, আমি কাজ করছিলাম। ওই কঙ্কনার একটা কমেডি সিরিজ হচ্ছে অ্যামাজনে, সেটাতে আমি অভিনয় করছি, মানে একটা রোল রিভার্সাল হচ্ছে আর কি। বিরোধটা ভীষণ দরকার, স্ট্রং অপোজিশন ভীষণ দরকার। এটা ছাড়া কোনো গণতন্ত্র ঠিকঠাক ফাংশন করতে পারে না। কিন্তু যখন উত্তাল হয় মানুষ, তখন মনের মধ্যে না একটা বিপুল আশা জাগে, যেটা হয়েছিল আরজি করের পর। দারুণ, আমি এত ভালো লেগেছিল, আমার মনে হচ্ছিল যে এই কলকাতা শহরটা যেন নির্জীব হয়ে গেছে, আবার যেন বেঁচে উঠলো। আমি ব্যক্তিগতভাবে বিশ্ব নাগরিকতায় বিশ্বাস করি। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে যার সামনে আছি আপনারা তো দেখতেই পাচ্ছেন, থাম্বনেলও দেখেছেন, এমনিও দেখতে পাচ্ছেন। তার নামে পরিচয় দিয়ে এই সব করে আর সময় নষ্ট করব না। ভোটের দামামা বেজে গেছে আর আমি চলে এসেছি অপর্ণা সেনের বাড়িতে। রিনাদি, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সবাইকে নমস্কার। এই যে আমাদের ইলেকশনের একটা দামামা বেজে গেল, মানে প্রার্থীর তালিকা প্রকাশ করলো একটা দল সম্পূর্ণ, আর কিছু বাকি আছে। তো এই পরিস্থিতিতে, এই পরিবেশে আপনার কাছ থেকে কিছু মতামত জানতে চাইছি যে এই অবস্থাটা কিরকম, মানে পৃথিবীর প্রেক্ষাপটে আমাদের দেশ এবং আমাদের রাজ্য সব মিলিয়ে। দেখো, আমার আমার না কোনো তোমরা বলবে যে নৈরাশ্যবাদী হওয়ার মানে হয় না কোনো, কিন্তু আমার ভেতরে আর আমার মনটা ভেঙে গেছে, এটুকুন বলতে পারি। আমি অনেক রকম ভাবে প্রতিবাদ করার চেষ্টা করেছি, ভালো নাগরিক হওয়ার চেষ্টা করেছি, এবং আমরা একটা গ্রুপও ফর্ম করেছি নাগরিক চেতনা বলে। কারণ আমার সত্যি মনে হয় যে ভোট দিয়ে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের তারপরেও যাদের ভোট দিয়ে, মানে আমি ব্যক্তিগতভাবে তাকে দিই বা না দিই, যে ভোট দিয়ে পাওয়ারে জনগণ যাকে ক্ষমতায় আনলো, তার একটা, সে ঠিকঠাক কাজ করছে কিনা, তার সরকার ঠিকঠাক কাজ করছে কিনা, অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা, সেটা তাকে দায়ী করার দায়িত্ব কিন্তু আমাদের। তা না হলে আমরা মানে যেরকম গভর্নমেন্ট ডিজার্ভ করি সেরকম গভর্নমেন্ট পাবো। ঠিকই, হ্যাঁ, মানে আমাদেরও নাগরিক হিসেবে একটা দায়িত্ব আছে যে তার কাছে জবাবদিহি চাওয়ার, যে এটা কেন হচ্ছে। এখন আমি অনেকবার প্রোটেস্ট করেছি, আমি বামফ্রন্টের আমলেও প্রোটেস্ট করেছি, তৃণমূলের আমলেও প্রচুর প্রোটেস্ট করেছি, কিন্তু একটা সরকার পাল্টায়, তারপরে সেই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এইটাই হচ্ছে প্রত্যেকটা জায়গায়, সেটা হচ্ছে আমার খুব একটা খুব একটা বক্তব্য নেই আর। আর আমার সবসময় মনে হয় যে কোনো সরকার, এই যে মাঝখানে উনি বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী যে বিরোধী শূন্য করে দেব, এটা মারাত্মক জিনিস। বিরোধী শূন্য যদি হয় তাহলে আনচেকড পাওয়ার হয়ে যায়, তার সেই ক্ষমতার কোনো, তার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না কারুর। তো এইটা কোনো কাজের কথা নয়, বিরোধী শূন্যটা খুব বাজে ব্যাপার। এটা বিজেপিও আকারে প্রকারে করার চেষ্টা করে, তৃণমূল তো করছেই, বামফ্রন্টও করার চেষ্টা করেছিল, সবাই একই জিনিস করে। আমার আর কারোর সম্বন্ধে কোনো আস্থা নেই। নইলে আমি ভেবেছিলাম যে ঠিক আছে, তৃণমূল ক্ষমতা এলো, দেখা যাক কিরকম কাজ করে। কিন্তু আমি ভেবেছিলাম বাম সংগঠনগুলো অন্তত একটা খুব জোরালো বিরোধী পক্ষ, কংগ্রেস নেই, বাম নেই, কোনো বিরোধী নেই কোথাও। এইটা এইভাবে কিন্তু গণতন্ত্র চলে না। এখন সুতরাং ভোট একটা হবে, ভোটের তামাশা একটা হবে, আমি যাই না আমার কোনো রকমের। তবে
মানে বলে না যে বেস্ট অফ অল ব্যাড সিস্টেমস ডেমোক্রেসি। গণতন্ত্র ছাড়া কি হবে তাহলে? স্বৈরতন্ত্র কি? মানে আমাদের দেখো, আমাদের যে চয়েস রয়েছে সেই চয়েস গুলো কি? আমাদের সামনে তো কোনো চয়েস নেই। হ্যাঁ, ভোটটা একটা দেবো ঠিকই। না চয়েস বলতে আপনি যদি এই রাজ্যের কথা বলেন, এবারে তো বলতে গেলে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, মানে এতটাই তাদের, আমি যে খবরগুলো পাচ্ছি, মানে অর্থনৈতিক দিক থেকেই তার ইয়েটা বলুন বা সব দিক থেকে যেভাবে ঝাঁপিয়ে বিজেপির সঙ্গে পাল্লা দেওয়া মানে ওই যে একজন বলেছিল যে ভোট করছে নাকি, যে একটা ট্রাকের সঙ্গে একটা সাইকেল যদি পাল্লা দেয় সেরকম একটা অবস্থা। বিজেপির হাতে কি সাংঘাতিক রিসোর্সেস, আর কারোর হাতে ওরকম না, রিসোর্সেস নেই। তো ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষকে বিজেপি একটু গ্রহণ করবে, এই প্রশ্নটা থেকে যায়। এখন আমি জানি না উত্তরটা আমি জানি না। অনেক মানুষের অনেক অনেক ক্ষেত্রে মানুষ হতাশ হয়েছে এই সরকার সম্বন্ধে। এই সরকারের বিরুদ্ধে প্রচুর আমাদের অনেকেরই অনেক রকমের মানে নালিশ বা প্রতিক্রিয়া হয়েছে এই সরকারের কাজে কর্মে। আমাদের মানে ভালো লাগেনি, আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আমরা কি বিজেপি সরকার চাই যাদের একটা ডিক্লেয়ার্ড এজেন্ডা হিন্দুত্ব? হ্যাঁ, মানে আমি দেখো, সবাই ভোট ব্যাংকে তুষ্ট করার চেষ্টা করে, সব পার্টি, এটা বলে লাভ নেই। অনেকে বলে যে তৃণমূল মুসলিমদের সাপোর্ট করার চেষ্টা করে, সব পার্টি করে, কোনো পার্টি বাদ যায় না। হ্যাঁ, ভোট ব্যাংকে সবাই তুষ্ট করে কারণ ভোটটা দরকার। কিন্তু ডিক্লেয়ার্ড এজেন্ডা যদি বলো, না বামেদের, না কংগ্রেসের, না তৃণমূলের, কারোর কিন্তু ডিক্লেয়ার্ড এজেন্ডা হিন্দুত্ব নয়, সকলেরই ডিক্লেয়ার্ড এজেন্ডা সেকুলারিজম। এখন আমি জানি না, বিজেপি বলে তো বিজেপির সময় মানে আমাদের ইকোনমি গ্রোথ হয়েছে, কিন্তু শুধু গ্রোথটা তো কথা নয়, কিভাবে গ্রোথটা হয়েছে সেটা একটা যদি বলো, তাহলে আমরা তো উৎপল দত্তের কাছে আমাদের মানে রাজনৈতিক ভাবেও দীক্ষা, আবার অভিনয়ও দীক্ষা। সুতরাং বাম ফ্রন্টে না, বাম মতাদর্শে আমি বিশ্বাসী, মানে ওই আদর্শটাতে বিশ্বাস করি। আমরা সকলেই প্রায় সেটাতে বিশ্বাস করি, কারণ আমরা সকলেই সাম্য চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সারা পৃথিবীতে কোথাও কিন্তু বাম আদর্শ নিয়ে সরকার গঠন হচ্ছে, সেই সরকারগুলো তারপরে গিয়ে না ভেঙে যাচ্ছে না, তাই স্বৈরাচারী হয়ে যাচ্ছে। তো চায়নাতে কি হয়েছে, রাশিয়াতে কি হয়েছে দেখছি তো, চোখের সামনে দেখছি। এক সময় এরা আমাদের মডেল ছিল। সত্যি তাই। হ্যাঁ রিনাদি, আমি ওই ইয়ের দিকে যাব, ইরানের ওই প্রসঙ্গে যাব, তার আগে একটা কথা বলি যে আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা মন্তব্য করেছেন যেটা নিয়ে খুব শোরগোল হয়ে গেছে, যে এমন একটা সম্প্রদায় আছে, আমি আছি বলে তারা আটকে আছে, যদি আমি না থাকতাম তাহলে তারা মানে পুরো 1 সেকেন্ডে সবকিছু সাবার করে ফেলতো বা কচু কাটা ভরে ফেলতো, কাইন্ড অফ এরম ধরনের একটা মন্তব্য, সেটাতে খুব উত্তাল হয়েছে। এটা মন্তব্যটা আমি মানেটা খুব ভালো করে বুঝিনি, সত্যি কথা বলছি। আমি আসলে 2 মাস ছিলাম না, আমি কাজ করছিলাম, ওই কঙ্কনার একটা কমেডি সিরিজ হচ্ছে অ্যামাজনে, সেটাতে আমি অভিনয় করছি, মানে একটা রোল রিভার্সাল হচ্ছে আর কি। হ্যাঁ, একটা ও ডিরেক্টর, আমি অভিনেত্রী। যাই হোক, এটা একটা ভালো খবর হলো কিন্তু। তো সেটাতে খুব মজা লেগেছে করতে, কিন্তু সেটাতে আমরা অনেক দূরে ছিলাম। আমরা ইউপির বুলন্দ শহরের একটা ছোট গ্রামে আমরা ইয়ে করছিলাম, উঁচাগাঁও ফোর্ট বলে একটা জায়গা আছে, সেখানে শুটিং করছিলাম। তো ফলে এই সব তালেগুলো আমার না কোনো আর খবর পৌঁছয়নি। তুমি বলছো, আমি খুব মন্তব্যটার মানেটা যে খুব ঠিকঠাক বুঝলাম এমনও নয়, সত্যি কথা বলছি। হয়তো আমি খানিকটা নাইভ, কিন্তু আমি সত্যি সত্যি বুঝতে পারিনি এটার মানেটা কি, কোন সম্প্রদায়ের কথা বলছেন। আর আমি সাম্প্রদায়িকতা নিয়ে আর আলোচনা করতেই আমার ভালো লাগে না, অন্য কথা। এটাতে দুটো পক্ষই রেগে গেছে, তার কারণ ওরা ভাবছে আমাদেরকে ইয়ে করা হচ্ছে। মানে আমি দেখুন, এখন ডিজিটাল মিডিয়াটা এত স্ট্রং, সারাক্ষণই মন্তব্য দেখা যায়। আর আমার আর ভালো লাগে না, অনেক মানুষ, অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সরে যাচ্ছে, এগুলো সব থেকে সরে যাচ্ছে। এই সময়টা কেটে যাক, আমাদের যা বয়স তাতে এই সময়টা কেটে যাওয়ার পর, বা এই সময়টা কবে কাটবে, তারপর আমরা বেঁচে থাকবো কিনা, সে বা যদি বা বেঁচে থাকি তখন কি অবস্থায় বেঁচে থাকবো, এগুলো কিছুই জানি না। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে সরে থাকা ছাড়া আর
মানে সরে থাকার আইডিয়াটা আমার ভাল লাগে না। কিন্তু আপাতত আমার মনে হয় যে জাস্ট দূরে থেকে অবজার্ভ করাটা ভালো। কারণ এই এই গন্ডগোলের এটা এটা আমার ক্ষমতার বাইরে, মানে এটার মধ্যে ঢুকে এত কিছুর মধ্যে ঘোর প্যাঁচ রয়েছে, ও আমার পক্ষে সম্ভব। আপনি কি এই মুহূর্তে ধরুন বামপন্থায় মানে বামেদের দিকে যারা রয়েছে তাদের মধ্যে ইয়াং যারা এসছে খুব ভালো কাজ করছে, শুনেছি মীনাক্ষী, হ্যাঁ, দীপশিতা, কলতান, শুনেছি ওরা ভালো হলে ভালো। হ্যাঁ। অন্তত আমি জানি না তারা কি আসন পাবে, কিন্তু একটা জোরালো বিরোধী পক্ষ হিসেবে অন্তত তারা ইমার্জ করুক। মানে অভয়ার সময় ওরা যেভাবে ইয়ে করেছিল, আপনিও সেখানে গেছিলেন। দেখা যাক কি হয়। সেরকম হলে ওরা তো মাঝখানে খুব ভালো কাজ করছিল কোভিড এর সময়। ওরা যাদবপুর ইউনিভার্সিটি রেড খাবার ভলান্টিয়ার্স, দাবার সব, তো সেখানে আমিও ওই দেবজ্যোতি আমার খুব বন্ধু মানুষ, ওর থ্রু দিয়ে আমি ওদের সাহায্যও করেছি, আমার সাধ্য মতন সাহায্য করেছি আমফানের সময়। তখনও এই যখন যে ভালো কাজ করে আমার সেটা ভালো লাগে, সেটা আমি বলিও এবং যথাসম্ভব তাদের সাহায্য করি। কিন্তু কোনো পার্টি তো মানে এইসব কি বলবো, এই কারাপশনের ঊর্ধ্বে নয়। না, আমরা সব পার্টিকেই দেখেছি, তো অনেক দিনের মানুষ সবই দেখেছি। সুতরাং তখন দেখতে দেখতে মনে হয় যে ওই অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি বলে একটা কথা আছে না, এই বিরোধটা ভীষণ দরকার, বিরোধী স্ট্রং একটা অপোজিশন opposition। ভীষণ দরকার। এটা ছাড়া কোনো গণতন্ত্র ঠিকঠাক ফাংশন করতে পারে না। আর আরেকটা হচ্ছে নাগরিকদের ইনভলভমেন্ট ছাড়া, তাদের সক্রিয় ইনভলভমেন্ট ছাড়া গণতন্ত্রের পক্ষে ফাংশন করা সম্ভব রিনাদি, আরেকটা কথা বলছি, যেমন নইলে যে যা ইচ্ছে করবে। হ্যাঁ, সে তো বটে। তো সবাই চুপ করে মুখ বুঝে মেনে নিচ্ছে, চুপ করে মুখ বুঝে মেনে নিচ্ছে। হ্যাঁ, মেনে নিচ্ছে, মানে কারণ যারা করতে পারে তারা বলতে পারছে না, কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। সেটাই তো বলছি। কিন্তু যখন উত্তাল হয় মানুষ, তখন মনের মধ্যে না একটা বিপুল আশা জাগে, যেটা হয়েছিল আরজি করের পর। হ্যাঁ, দারুণ, আমি এত ভালো লেগেছিল, আমার মনে হচ্ছিল যে এই কলকাতা শহরটা যেন নির্জীব হয়ে গেছে, আবার যেন বেঁচে উঠলো। খুব আমার একদম গর্ব হয়েছিল ভীষণ। এবং সেটা হয়েও ছিল, কিন্তু একটা বড় মানে সাধারণ তারপর দেখো কি হলো। কিন্তু ওইটাকেই জাগিয়ে রাখা দরকার। সেই জন্যই আমরা নাগরিক চেতনা শুরু করেছিলাম, যে এই যে নাগরিকদের চেতনাটা সেটা যেন জাগ্রত থাকে, এটা খুব জরুরি। এই নাগরিকদের চেতনা জাগ্রত করতে গিয়ে রিনাদি আপনাকে কিন্তু অনেক কথা শুনতে হয়েছিল এইভাবে, কারণ অনেক বুদ্ধিজীবীদের। শোনো, আমাকে কি কথা শুনতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় একদম। সেটার কথা আমরা উত্থাপনই বা করছি কেন? আমাকে নিবেদিতা, আমাকে সারা জীবন অনেক কথা শুনতে হয়েছে। এখন এইটাতে আমার যদি আমি ওই দিকে মন দিই, আমাকে আমার সম্বন্ধে গেলে বলছে বলুক, বলতে তো ট্যাক্স লাগে না। আচ্ছা, আর এইটা না কিরকম খানিকটা ওই মুখের কাছে মাছি ভন করার মতন বিরক্ত লাগে, ওটা আমি পাত্তাই দিই না, একদম পাত্তা দিই না। হ্যাঁ, তবে আরেকটা কথা হচ্ছে, যখন আপনারা আন্দোলন করেছিলেন যে পরিবর্তনের জন্য, সেই সময় তো আপনি ঠিক অবস্থার পরিবর্তনের জন্য, পরিস্থিতির পরিবর্তনের জন্য আমাদের আন্দোলনটা মেইনলি ছিল শিল্পের বিরুদ্ধে না। শিল্প তো দরকার, আমাদের আন্দোলনটা মেইনলি যেটা ছিল সেটা হচ্ছে, এবং আমি কেন, শঙ্খদা, তারপরে অম্লান দত্ত, সবাই প্রচুর, মানে সেই সময়কার মানে তাবড় যারা মানে খুব শ্রদ্ধেয় মানুষ, তারা অনেকেই ছিলেন। তো আপত্তিটা ছিল এটা সম্বন্ধে, যেভাবে জমি অধিগ্রহণ হয়েছে কোনো প্রস্তুতি ছাড়া, সেটার সম্বন্ধে আপত্তি ছিল। আর আপত্তি ছিল যে যেভাবে নন্দীগ্রামে মানুষকে মেরে ফেলা হলো, কারণ আমি তো গিয়েছিলাম পিজিতে, আমি ওখানকার ভিকটিমদের সঙ্গে, মহিলাদের সঙ্গে কথা বলেছি, সেটা আমার খুব খারাপ লেগেছে। তারা কিরকম ভাবে হাত জড়িয়ে ধরে কাঁদছিল, ভীষণ আমার কষ্ট হয়েছিল। কিন্তু এগুলো থাক, এসব পুরোনো কথা আর পুরোনো কাসন দিয়ে ঘেঁটে লাভ নেই, বারবার করে একই কথা কতবার বলবো, আর ভালো লাগে না বলতে। আপনারা পরিবর্তনের জন্য গেছিলেন, পরিবর্তন এসেছিল, কিন্তু আসার পরে কয়েকজন খুব বিখ্যাত মানুষ এবং খুবই আমাদের শ্রদ্ধার মানুষ, তারা ওই দলটার মধ্যে এমন ভাবে যুক্ত হয়ে গেলেন, সকলের একটা বদনাম হয়ে গেল। সেটাই এমন ভাবে যুক্ত হয়ে গেল যে আপনাদের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাই তাতে ইয়ে হয়ে গেল, বদনাম হয়ে গেল। তারপরে তো আমরা অনেকবার, আমি, কৌশিক সেন, আমরা এবং আরো কিছু মানুষ, আমরা তো বহুবার প্রতিবাদে নেমেছি, এই সরকারের কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদে বহুবার নেমেছি।
আর এটা নিয়ে আর বলতে ভালো লাগছে না সত্যি নিবেদিতা, আমি একদম অনেকবার বলি। না, একটাই কেন আমি বলছি, আমি দর্শকদেরও বলছি, অনেকবার অনেক সময় এই রীনাদিকে বলা হয় যে আপনি ওইখানে আছেন, আপনার ওখান থেকে ভাতা পান হ্যান ত্যান, উনি কিন্তু কোনো রকম কোনো পদের সঙ্গেও যুক্ত না এবং ভাতা টাতার সঙ্গেও যুক্ত না। ফলে এইটা নিয়ে যে আপনারা সেটা বারবার ওরা বলেন। যে বলে, কেন বলে ওরা, আমার মনে হয় মানুষ অনেক কথা বলে না ভেবে, হ্যাঁ, আরেকজন বলছে বলে তার কথাটা শুনে হ্যাঁ, বলে। এইগুলো বলছে, বলুক, কি করবি না তুই? একটা ক্লিয়ার করে দেওয়া উচিত না, যেরকম আমি আমি ক্লিয়ার আর ক্লিয়ার করার ওখানে আমি নামবো কেন? তারা কি আমার কাছে জবাবদিহি চাইবার যোগ্য? তাও বটে। কেন আমি তাদের জবাবদিহি হ্যাঁ, করবো? মানে সাধারণ আমার কনসিয়েন্স ইজ ক্লিয়ার। এটা কিন্তু আমি বলতে বাধ্য যে তৃণমূল থেকে বা বামফ্রন্ট থেকে, কোনো জায়গা থেকে, কংগ্রেস থেকে, বিজেপি থেকে কেউ কিন্তু আমাকে অ্যাপ্রোচ করেনি। তার মানে ওরা ভেতরে ভেতরে জানে যে একে হেলানো যাবে না না। নিজের পজিশন থেকে। হ্যাঁ, মানে আমি কোনো দলাদলি, আমি রাজনৈতিক, হুম, আমি রাজনৈতিক মতামত আমার আছে, সেটা হচ্ছে ইস্যু বেসড। হুম, একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা ভালো না খারাপ, তাতে সরকারের দায়িত্ব ইত্যাদি ইত্যাদি, এগুলোতে আমি কথা বলতে রাজি আছি। কিন্তু আমি মাই পার্টি রাইট অন রং, এটা আমার দল, এই দলের ওর মধ্যে আমি দল, রাজনৈতিক দলাদলিতে আমি বিশ্বাসই করি না, আমি থাকবোই না তার মধ্যে। ঠিকই। যদি এইবারে একটু রাজনীতি থেকে একটু বেরিয়ে গিয়ে হ্যাঁ, আমরা প্লিজ। একটু মহিলার কথা বলি, মহিলাদের কথা বলি। হ্যাঁ, প্রথমে একটা জিনিস যেটা আমাদের ট্রেন্ড দেখতে পাচ্ছি খুব, সেটা হচ্ছে গ্রে ডিভোর্স। হ্যাঁ, হ্যাঁ, গ্রে ডিভোর্স মানে একদম ধরুন 17 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর বিবাহিত বিয়ের পরে সবাই ডিভোর্স হয়ে যাচ্ছে। তো আপনার কাছ থেকে চিরকাল আমরা মেয়েদের বিষয়ে কথা শুনেছি, তো খুব জানতে ইচ্ছা করছে এই বিষয়ে আপনার না মতামত। আসলে কি হয়, সমাজ পাল্টায়, হুম, সমাজের প্রয়োজনে সমাজ পাল্টায়। যখন বিবাহ, আমরা যদি এটা ভাবি যে বিবাহ অনুষ্ঠান মানে ইনস্টিটিউশনটা কিভাবে তৈরি হয়েছিল, প্রথমে যখন হান্টার গ্যাদারার ছিল, মানুষ শিকার করে তারা তাদের জীবিকা বা খাদ্য সংগ্রহ করত, তখন তারা চাষবাস শুরু করেনি, এগ্রিকালচার শুরু হয়নি। তখন অনেক লুজ ছিল ব্যাপারটা, মানে হুম, বিয়ে টিয়ে এসব হতো না। ম্যাক্সিমাম হতে পারে একটা কোনো ট্রাইবের একটা দলের একটা মেয়েকে, একটা দলের সঙ্গে আরেকটা দলের যুদ্ধ হলো, মেয়েগুলোকে নিয়ে এলো, হুম, পুরুষগুলোকে মেরে ফেললো, তারপরে তাদের ওই রক্ত দিয়ে টিকা লাগিয়ে দিত, ইয়ে শিকল পরিয়ে দিত, হ্যাঁ, শিকল পরিত, ওইটা থেকে সিঁদুর আর লোহা লোহা, এসব হ্যাঁ, এসছে। তখন মানুষের চাষবাস শুরু করলো, এগ্রিকালচার এলো, হান্টার গ্যাদারার্স থেকে মানুষ কৃষি কাজ আরম্ভ হুম, করলো। তখন কি হলো, এই জমিটা আমার, এই সম্পত্তিটা আমার বা আমাদের গোষ্ঠীর। হুম, হুম, হ্যাঁ, তো সেখানে তখন এই সম্পত্তি আমি মারা গেলে কে পাবে? লুটেপুটে খাবে লোক না, আমার সন্তান, মানে একদম, আমার উত্তরাধিকারীরা পাবে। হুম, হুম, এবার কি করে সেটা সুনিশ্চিত করা যায়? কারণ আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে যদি সহবাস করে তাহলে তো সেটা সুনিশ্চিত হলো না, তখন তার ডিএনএ টেস্ট ছিল না। ঠিক, হ্যাঁ, তো আহ, এইবারে বিবাহ, হুম, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো মানুষ, এটা সমাজের প্রয়োজনে হলো, আর্থিক মানে ইকোনমিক, অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, এইসব কারণে হলো। এবার সমাজটা পাল্টাচ্ছে ক্রমশ, বিবাহের আর সেরকম প্রয়োজন হচ্ছে না, ডিএনএ টেস্ট করা যাচ্ছে, হুম, কার সন্তান এগুলো খুব সহজেই নিরূপণ করা যাচ্ছে। এবং বহু দম্পতি, তারা বিবাহিত দম্পতি হন বা একসঙ্গে থাকেন এরকম যাই হোক, দম্পতি হন, তারা অনেকেই সন্তান চাইছেন না, কারণ এইরকম একটা পৃথিবীতে যেটা পুরো গ্লোবাল একদম, ওয়ার্মিং এ অ্যাটমসফিয়ার নষ্ট হয়ে একদম, যাচ্ছে, একদম, হ্যাঁ, হ্যাঁ, সারা পৃথিবী একটা অসম্ভব একটা রাইট উইং দিকে যাচ্ছে, এবং হুম, মানে ভীষণভাবে কারাপশন বেড়ে যাচ্ছে চতুর্দিকে, শুধু টাকা টাকা অস্থির, টাকা, হ্যাঁ, একটা অস্থিরতার সময়। এইরকম একটা সময় মানুষকে পৃথিবীতে, নতুন মানুষকে পৃথিবীতে তারা আনতে চান না। না, এবং আস্তে আস্তে অনেকগুলো জিনিস এসে যাচ্ছে, যেমন সেম সেক্স ম্যারেজ, হুম, হুম, যেমন লিভ টুগেদার, যেমন কয়েকজন বন্ধু মিলে থাকছে, হুম, মানে ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে বিদেশে, তার বদলে সারোগেট হুম, সন্তান, সারোগেট সন্তান বলতে এটা মিন করছি যে সন্তান স্থানীয়, হুম, হুম, তাদের তারাই দেখছে তাদের হুম, এই সন্তানের মতন। সুতরাং বিবাহের প্রয়োজনটা ফুরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। হুম, হুম, বিবাহটা, এই এই ইনস্টিটিউশনটা, যে বিবাহ ইনস্টিটিউশনটা, সেটা সামাজিক অর্থনৈতিক প্রয়োজন, মেয়েরা রোজগার করছে,
অর্থনৈতিক সামাজিক প্রয়োজনটা ফুরিয়ে যাচ্ছে এখন। গ্রেটা কেন মানে 30 বছর বাদে এটা হচ্ছে, মানে এটা ধরুন সেটা আর আমরা আমরা সেটার বিচার করার কে? সেই মানে ওটা হয়তো এখন সমাজ আমরা সেটা তরুণদের অন্য লোক কি করছে তার বিচার করা, তার ব্যক্তিগত জীবনে সে কি করছে না করছে সেটার বিচার করা আমিও কেউ না, তুমিও কেউ না। তাদের নিশ্চয়ই কোনো একটা অসুবিধা হয়েছে তাই তারা করছে। তারা হয়তো মনে করছেন যে আমরা এতদিন কতগুলো সামাজিক কাঠামোর মধ্যে মানে আবদ্ধ ছিলাম, তার থেকে বেরোবার সাহস আমাদের ছিল না, এখন সেই এতদিন সাহসটা, সেই সাহসটা পেয়েছি, এটা ঠিক, এবার আমি আমার মতন করে বাঁচতে এবং চাই। কেউ তাতে, সমাজও তাতে খুব একটা কিছু প্রক্ষেপ এসে নেই। যাচ্ছে না। আর কি সুন্দর করে আজকাল সেম সেক্স ম্যারেজে মানে পুরো সাজিয়ে বিবাহ হয়, মানে বিয়ের অনুষ্ঠান হয়, সেসবও তো হচ্ছে। আমার না এই বিচারকের ভূমিকায় নিজেকে দাঁড় করাতে একেবারে ভাল লাগে না। আমি দেখছি, একটা অবজার্ভার হিসেবে দেখছি সমাজটাকে। মানে আপনার কথা তো প্রথম থেকেই সবাই মনে রেখেছে, কারণ এই যে মেয়েদের এই যে বেরিয়ে আসা, বাড়ি থেকে বেরিয়ে আসা আজ থেকে 36 বছর আগে সানন্দার মাধ্যম দিয়ে যেটা শুরু হয়েছিল, বা আরো অন্যান্য ছিল, কিন্তু ওটা খুব বাড়ি বড় থেকে করে বেরিয়ে আসা, বাইরে এসে বাইরের জগতে কাজ করা। হ্যাঁ বাইরের জগতে না, বাইরের জগতে কাজ করাটা অনেক দিন শুরু হয়েছে। অনেকদিন শুরু আমি হয়েছে, বলছি বাইরের জগতে কাজ করাটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, পর দ্বিতীয় থেকে বিশ্বযুদ্ধের 45 পর। এর পর থেকে শুরু এটা হয়েছে। সমস্তটাই অর্থনৈতিক হ্যাঁ, কারণে হ্যাঁ, হয়, হ্যাঁ। কারণ ডাবল ইনকাম ছাড়া বেশিরভাগ সংসার চলতো না। কিন্তু একদিনে তো হয় না। না ধরুন মহানগরে যেটা দেখিয়েছিল, মানে হ্যাঁ, ওই ওই যে আড়ষ্টতাটা ভেঙে বেরিয়ে এলো তো, বেরিয়ে এলো। হ্যাঁ, এবং বেরিয়ে এসে একটা মুক্তির স্বাদও পেলো হ্যাঁ, খানিকটা। হ্যাঁ, 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 মুক্তির স্বাদও পেল। ওই দোনামোনার মধ্যে ছিল, হ্যাঁ। তারপর একটা মুক্তির স্বাদ পেলো। এবং সবচেয়ে সুন্দর মহানগরের ব্যাপারটা যেটা আমার হুম। ভালো লাগে, একজন পুরুষ পরিচালক কি চমৎকার একটা নারীবাদী ছবি করেছেন, যেখানে শুধু যে আমি আমারটা মানে আমার সম্ভাবনাগুলোকে আমি পূর্ণ করতে চাই, সেটা আমাকে সমাজ দিচ্ছে না, সেই দিকে শুধু তা নয়, সংসারে সে কাজের জায়গায় একটা নৈতিক একটা সিদ্ধান্ত নিল যে আমি এর পেছনে দাঁড়াবো, এই মেয়েটির প্রতি অবিচার হচ্ছে, আমি তার পেছনে দাঁড়াবো। এই যে নৈতিক সিদ্ধান্তটা নেওয়াটা, এটা একটা মস্ত বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার। বিরাট বড় ব্যাপার। এবং এখন দেখলে ছবিটার প্রাসঙ্গিকতাটা আরো ইয়ে লাগে না? একদম, মানে আমি ওই ভীষণ ছবিটা লাগে। আমার মানে সত্যজিৎ রায়ের একটি, অনেক ছবিই প্রিয়, তার মধ্যে এটি খুব প্রিয়। হ্যাঁ, এটা নারী মানে মহিলাদের এগিয়ে যাওয়ার একটা ছবি। না আর সেটা তাছাড়া একটা শুধু ওইভাবেও নয়, মানে জিনিসটা এমন এক জায়গায় দাঁড় করানো, যদি পার্শ্বে রাখো মোরে হ্যাঁ, সংকটে সম্পদে, এই যে ব্যাপারটা চিটাঙ্গদে যেটা ছিল, নহি দেবী নহি সামান্য নারী, কোনোটাই নই আমি, আমি সমান। সমান। হ্যাঁ, হ্যাঁ, আর সেখানে যে বলছে যে এত বড় শহর, সেখানে আমাদের দুজনের মধ্যে একজনও কি একটা চাকরি পাবে না? পাবে না। কারণ দুজনে পাশাপাশি হাত ধরাধরি করে, মানে আমাদের একজন হলেও হবে, মেয়েটি হ্যাঁ, যদি চাকরি পায় তাহলেও হবে। ছেলেটি ব্যাংক ফেল করেছে, সেই সময় অনেক ব্যাংক ফেল করছিল, সত্যজিৎ ছবির মধ্যে তো সেই ঐতিহাসিক ব্যাপারটা থাকে, মানে তার সমকালীন সত্য আর কি, তো থাকে। তো যাই হোক, সেটা খুব চমৎকার আমার লাগে, খুব চমৎকার লাগে। সেখানে সেই এই কথার প্রেক্ষিতেই আসি যে আপনার একটা ছবি, যে ছবিটা একটা মানে যাকে বলে একদম ঝড় তুলে দিয়েছিল পরমা। হ্যাঁ, সেই ছবিটাতে আসতেই হয়। সেখানে যে এই যে মহিলা যে বাড়িতেই সারাক্ষণ সবার মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছে এবং তারপরে নিজের মুক্তির জন্য একটা অন্য কিছু খুঁজে পেল, সেটাও তো অনেকটা ধরুন ওই চারুলতার মতোই খানিকটা, যে একটা মুক্তির জন্য একটা পথ খুঁজে পেল। কিন্তু তারা মুক্তির যে জন্য পথ খুঁজে পাওয়ার থেকেও বড় কথা, সে নানান নানান ভূমিকায় অবতীর্ণ হতে হতে নিজে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তো, কখনো মা, কখনো বৌদি, কখনো কাকিমা, এই তো হচ্ছিল। সেখানে আসলে আমি কে, আমি কি, আমার আইডেন্টিটি, আমার স্বরূপটা কি, সেটা সেটা সে খুঁজে পেল। একদম আমার স্বরূপটা কি, এবং একটা রিয়েলাইজেশন হলো যে যত সামান্যই হোক আমাকে রোজগার করতে হবে। অন্যের ওপর আর্থিকভাবে নির্ভর করলে, যদিও সেটা সামান্য দিয়েই শুরু হলো, সামান্য দিয়েই হয়তো শুরু হয়, তাই হয়। হ্যাঁ, এক দানে কি আর হঠাৎ কেউ করতে পারে, কিন্তু সামান্য দিয়েই শুরু করলেও বলে তবু তো এটা আমার নিজের টাকা। এই যে রিয়েলাইজেশন, এই বোধটা যে জাগ্রত হলো নিজের মধ্যে, যে অর্থনৈতিকভাবে কারোর উপর নির্ভর করে সত্যিকারের মুক্তি পাওয়া যায় না। না,
স্বাধীন, সত্যিকারের মুক্তির থেকে বড় কথা সত্যিকারের স্বাধীনতা পাওয়া যায় না। অর্থনৈতিক স্বাধীনতাটাই সত্যিকারের স্বাধীনতা, না মানে আমি মানে, আমার ইচ্ছা মতো। কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা এমনিতে অনেক মেয়ের থাকে, কিন্তু তাহলেও তারা বন্দী। তাই না? মানে রোজগার করে, কিন্তু সে তার অনেকগুলো কন্ডিশনিং, সামাজিক কন্ডিশনিং, হুম হুম। মানে এমন ভাবে সমাজ তাকে, তার মনটাকে আহ, তৈরি করে দিয়েছে যে সেইখানে নিজের বেড়া গেলে নিজেই বন্দী। মানে ওটা দিতে হবে, ওটা দিতে হবে। আমি একটা গল্প পড়েছিলাম যে রিটায়ার করে একজন মহিলা আসে, ছেলে আর বর বসে আছে যে হ্যাঁ তাহলে তো এই টাকাগুলো কোথায় রাখবে তারা ডিসাইড করবে। এক্স্যাক্টলি। এই মন থেকেও আগে মুক্তিটা মনটাকে আসতে মুক্ত, হবে। দুটোই আর কি, দুটোই দরকার। মানে ওটা যে ভদ্রমহিলা বুঝতে পারছেন না যে ওরা যেটা বলবে সেটা আমি কেন করব, মানে আমি আমার মতো করব, এই এইটাই। যে কেনটা বললে, এই কেনটা আর কেন আমাদের সমাজ শেখায় কেন প্রশ্নটা না করতে। একদম। মানে স্কুলে কেন জিজ্ঞেস করতে পারবে না, সব মুখস্থ করো এবং তারপরে গিয়ে উগড়ে দাও। হ্যাঁ হ্যাঁ। যেই তুমি কেন, আসল স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা, তার একটা মস্ত বড় কাজ হচ্ছে কেন জিজ্ঞেস হুম করতে হুম। শেখানো। যে প্রত্যেকটা জিনিস না যাচিয়ে তুমি অ্যাকসেপ্ট করো না, মেনে নিও না, যাচিয়ে নাও আগে। হ্যাঁ মানে ওই যে স্ত্রী রোজগার করবে তার মধ্যে স্বামীর নামটা থাকতেই হবে ফিক্সড ডিপোজিটে, এই জায়গাগুলো থেকেও একটা মুক্তির দরকার আছে। যদি আপনার কাছে এই মুহূর্তে, আপনি তো অনেক পরিবর্তন, মানে এক সময় বলতেন আমি সম্পাদক লিখবো, এবং আপনি সম্পাদক লিখতেন, সম্পাদিকা কেন লিখতেন না? সম্পাদকটা লিখতাম আমরা, যে লেখক সম্পাদক এদের কাজের সঙ্গে তাদের লিঙ্গর কোনো সম্পর্ক নেই, জেন্ডারের কোনো সম্পর্ক নেই। তাই তো। মানে সম্পাদিকা হলেও যে কাজ করবে, সম্পাদক হলেও সেই কাজ করবে, লেখক হলে যে কাজ করবে, এখন লেখিকা এখন কিন্তু হলেও। ওটাই প্রচলিত হয়ে গেছে। হ্যাঁ, প্রচলিত, সেটা স্বাভাবিক। এবং আমি একা এখন না, আমাদের ব্যাটার বলে, আমাদের যে ব্যাটসম্যানও দলটা বলে ছিল। না। হ্যাঁ এখন তো ব্যাটার বলে, হ্যাঁ ব্যাটসম্যানও বলে হ্যাঁ, না। চেয়ারপারসন। হ্যাঁ চেয়ারপারসন, হ্যাঁ। এই জিনিসটা আমি একা করিনি কিন্তু, সেই না না। সময়টা আমাদের যে হ্যাঁ হ্যাঁ মানে আমরা যে কজন ছিলাম সবাই, রঞ্জন ছিলেন, হ্যাঁ হ্যাঁ সুদেষ্টা ছিল, শঙ্কর ছিলেন, হ্যাঁ হ্যাঁ। তো সবাই মিলে আমরা সম্পাদক কথাটা হুম। স্থির করেছিলাম। এটা আমার একার সিদ্ধান্ত আচ্ছা নয়, আচ্ছা আচ্ছা, মানে যাই হোক ওটা সানন্দার মাধ্যমেই তো হয়েছিল। সানন্দার মাধ্যমে হয়েছিল। সানন্দার মাধ্যমে হয়েছে, কত কি হয়েছিল ওটার মাধ্যমে, হ্যাঁ মনে পড়লে খুব ভালো লাগে। আর রিনাদি এমনি আপনাকে, আপনার যদি কিছু বলা থাকে যে ধরুন এখনকার মেয়েরা, মানে বা পুরো জেনারেশনটাই কিরকম করছে, আপনিও তো দেখছেন চারদিকে, আপনার নিজস্ব কোনো বক্তব্য আছে যে কোনো একটা কিছু ভুল করছে না? এই যে জেনজি একটা হয়েছে, ছোট ছোট শব্দ দিয়ে কথা বলে বলে, আপনার কিরকম আবার লাগছে? আমার ইন্টারেস্টিং লাগছে, হুম। ইন্টারেস্টিং লাগছে। আমি ওই যে বললাম, আমি বিচার করতে না বসি না না। বিচার না, না, বিচার করতে বলছি না, আমার মানে ভালো লাগা খারাপ লাগাগুলো, ওই কেন আমাদের বাংলাগুলো হারিয়ে যাচ্ছে, না। এটা নিয়ে খুব কমপ্লেন। আমারও ভালো লাগে না, কারণ আমি বাংলা ভাষাটা ভালোবাসি, ইংরেজি ভাষাটা ভালোবাসি। ইংরেজি ভাষাটা যখন কতগুলো সাইনে পরিণত হয় তখন সেটা ভালো লাগে না। বা বাংলা ভাষাটাও যদি লোকে এমন ভাবে ব্যবহার করে যে উল্টো পাল্টা, শুধু তো তারা যে জেনজি করছে তা তো নয়, সবাই তো করছে, হ্যাঁ এদেরকে তাদেরকে। হ্যাঁ। এগুলো কি বাংলা? কেন আমরা কি? কেন কি তো আছে একটা হ্যাঁ কিউকি থেকে, কিন্তু এদেরকে তাদেরকে বলে কেন? এদের তাদের বললেই তো শেষ হয়ে যায়। হ্যাঁ। আমি ভাষাটা অন্য, কিন্তু আবার আমি তখন সেটাও ভাবি যে দেখ উর্দু ভাষাটা কিভাবে তৈরি হলো, বাজারি ভাষা একটা। হুম। হ্যাঁ, যেহেতু বুঝতে পারছে না, ওই ওরা যারা আসছে তারা আরবিক বা পার্সিয়ান হোয়াট এভার ওটা ও বলছে। আচ্ছা। হ্যাঁ, আর এদিক থেকে এরা হিন্দি বলছে, তার সংমিশ্রণে উর্দুটা তো তৈরি হলো। তারপর উর্দুতে কত সাহিত্য তৈরি হলো, কে জানে হয়তো এদেরও সাহিত্য একটা তৈরি হবে। হ্যাঁ আর ভাষা নদীর মতো, হ্যাঁ ভাষা নিজের পথ করে নেবে, যেরকম হ্যাঁ। ভাবে তার প্রয়োজন সেরকম ভাবে সে পথ করে নেবে। তুমি আমি কেউ আটকাতে পারবো না। সেটাও ঠিক তাই। আর আরেকটা কথা এর মধ্যে, এটা বলে আমি আবার অন্য একটা বিষয়ে চলে যাব। সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন ভাষা নিজের পথ করে নেবে, এই যে কসমোপলিটন আমাদের যে শহর বা বিভিন্ন শহরগুলো, সেখানে এখন কিন্তু ভীষণভাবে, সে বিদেশেই বলুন এখানেই বলুন, যে ওই আঞ্চলিক লোকেদের ওপর গুরুত্ব দেওয়ার একটা ব্যাপার এসে গেছে। মানে বাংলায় বাঙালিদের ইয়ে করতে হবে, বাংলা পক্ষ গড়ে উঠেছে। যে বিদেশেও যেমন ধর আমেরিকানরা, ওরা চাইছে সব বাইরে বেরিয়ে যাক, আমরা আমাদের দেশটা ভোগ করি, এই ব্যবস্থাটা, মানে আমরা বুঝতে পারি না যে কোনটা ঠিক কোনটা ভুল, কেনই বা? এটা একটু আপনার কাছে জানতে চাই। এটা আমার পক্ষে বলা খুব মুশকিল যে কেন এক একটা ট্রেন্ড আসে।
আসলে বোধহয় লোকে ভাবে যে বাইরের লোক এসে, কিন্তু আমেরিকাতে এটা হওয়াটা খুবই অদ্ভুত লাগে, বিকজ ইট ইজ এ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। সবাই কিন্তু বাইরে হ্যাঁ, থেকেই এসেছিল। এসছে, হ্যাঁ। আমেরিকাতে যারা ছিল নেটিভ আমেরিকানস, যাদের ওরা রেড ইন্ডিয়ান বলতো, হুম, তাদের উপর অত্যাচার করে তাদের তো মেরেই ফেলেছে। তাদের কতগুলো সেটেলমেন্ট আছে শুধু, হ্যাঁ, তাদের কতগুলো কিছু রাইটস আছে, সংরক্ষণ, মানে একটা সংরক্ষিত করে রাখা হয়েছে হুম। তাদের বিভিন্ন জায়গায়। সেটাও তো কিন্তু ব্রিটিশদের। তারা তো সবই এসছে হ্যাঁ, এই যে তারা মেক্সিকোর সঙ্গে বর্ডার, হ্যাঁ। ক্যালিফোর্নিয়া তো মেক্সিকোতে এই বাবা তোরা নিয়ে নি। সুতরাং ওটা তো ইমিগ্রেন্টসেরই দেশ। হ্যাঁ, অথচ হ্যাঁ। আমি ব্যক্তিগতভাবে বিশ্ব নাগরিকতায় বিশ্বাস করি, হুম, কিন্তু আমি বুঝতে পারি যে অ্যাডমিনিস্ট্রেশনের কারণে আলাদা আলাদা দেশ হওয়া দরকার। কারণ একটা বড়, অত বড় সমাজ, মানুষ ওরকম ভাবে ইভলভড হয়নি যে না। ওই বিশ্ব নাগরিক হওয়ার মানসিকতা সকলের মধ্যে থাকে না। আমার ভালো লাগে বিশ্ব নাগরিকতা ব্যাপারটা, এবং আমার মনে হয় না যে এই বিভেদগুলো থাকা উচিত। বিভেদ জিনিসটাই ভাল লাগে না। এই যে যেটাকে ইংরেজিতে বলে আদারিং, আরেকজনকে আদার করে দেয়া, হুম, হুম। এটা কেন? আমাদের দেশ যেখানে এত মানে অদ্বৈতবাদ একটা মস্ত বড় একটা আমাদের একটা দার্শনিক একটা আদর্শ ভাবধারা, হ্যাঁ। যেটা রয়েছে আমাদের মধ্যে, অদ্বৈতবাদ ধর্মের মধ্যে রয়েছে, সেখানে বিভেদ কেন? হুম। সেটা আমার মনে হয় এইটা, এটা তো রয়েছে সেখানে। এই আলাদা আলাদা আহ শরৎচন্দ্রের চরিত্রহীন এখানে এরকম একটা কথা ছিল, এই মুহূর্তে পুরোটা মনে পড়ছে না, যে একটা দেশ চলে গেল তাতে কি হলো, এই হিউম্যান রেসটা তো রয়েছে, হুম, মানুষ তো হুম, রয়েছে। হুম, সেটাই। আহ যাই গে, সেটা আমার তো কথা এখন মনে পড়ছে না, যখন ভালো করে ছেড়ে দিন, বলতে হ্যাঁ। পারলাম না সেটা ছেড়ে দিচ্ছি। আহ ওটা আরেকবার পড়ে দেখতে হবে। হুম। আহ কিন্তু আমি বলছিলাম যে হয়তো মনে করে যে আমাদের বাইরে থেকে লোক এসে আমাদের কাজগুলো নিয়ে নিচ্ছে, ওইটা, হ্যাঁ। ওইটাই আসল, যে আমি এই অর্থনীতি, কাজগুলো করতে। হ্যাঁ। অথচ আমেরিকাতে ভাবো যে আমেরিকাতে এত বেশি লেবারকে দিতে হয়, আমেরিকান ওয়েজ। যারা, হ্যাঁ, ওয়েজেস, যে আমেরিকায় কোনো কিছু আর প্রডিউসড হচ্ছে কোথায়? হুম, সবই তো বাইরে থেকে আসছে। এবং যারা কাজ করছে তারা ওই স্প্যানিশ ইমিগ্রেন্টস, হুম, মেক্সিকান ইমিগ্রেন্টস, বিভিন্ন হুম, জায়গার ইমিগ্রেন্টস, তারাই কম টাকায় কাজ করে। হুম, সে তারা কম টাকায় কাজ করছে বলে জিনিসগুলোর দামটা তবু বাঁধা যাচ্ছে। হুম, 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 এই অথচ আমেরিকানরা কাজ পাচ্ছে না। হুম। এবং সেটা বলেই তো ট্রাম্প এখন মানে হ্যাঁ। আমেরিকা ফর আমেরিকানস করতে করতে কি করছে না, যাকে ট্রাম্পের কথা যত কম বলা যায় তত ভালো। আমি আমি সত্যি বুঝতে পারি না যে আচ্ছা, এই যে ইরানের, এবার আমি এই বিশ্বের ব্যাপারটাতে একটু আপনার কাছে আসি, সেটা যে এই যে ইরানের ওপর হামলা, খেমেনির মৃত্যু, হ্যাঁ, তারপরে ইসরায়েলের সঙ্গে আমাদের দেশের ইসরায়েলের সঙ্গে তো হবেই। ইসরায়েল, আমেরিকাতে জুইশ কমিউনিটি, হুম, ইহুদিরা একটা বিরাট সম্প্রদায়, মানে তারা হুম, ইকোনমি কন্ট্রোল করে, তারা মিডিয়া যেটা হুম, সেটা কন্ট্রোল করে। সুতরাং দে ভেরি ভেরি বিগ ইন হুম, আমেরিকা, হুম, মানে হুম। সুতরাং আমেরিকা তো ওটা হবেই। কিন্তু বলছে যে চীনও, চীনের মানে এখন উনি কারেন্সি, বলছেন, হ্যাঁ সরি, চীনের কারেন্সি নাকি পেট্রোডলারকে, মানে যেটা আমাদের ওই হরমুজ প্রণালী দিয়ে যেগুলো যাতায়াত করছে, সেখানে নাকি পেট্রোডলারই তো চলে, সেটা নাকি চীনের ইয়ে দিয়ে কনভার্ট হয়ে যাবে। সেই ভয় থেকে নাকি এইটা হচ্ছে, মানে একটা আমি বিরাট বড় আমি একটা। জানি না, তবে আমি জানি না, তবে এখন তো শুনছি চীনকেও বলছে না ওখানে এসে হুম, তুমি আমাদের সাহায্য করো, মিলিটারি মাইট হুম, পাঠাও। এই কদিন আগে চীনের সঙ্গে ট্রেড ওয়ার চলছিল, মানে সত্যি আমি কিছু বুঝতে পারি না। যে লোকটার পিস প্রাইজ, নোবেল প্রাইজ চাইছে ফর পিস, সে আবার লিখছে যে তোমরা যখন আমাকে নোবেল প্রাইজ দিচ্ছ না তখন আমার আর কোনো দায়িত্ব নেই পিস বজায় রাখার। এ কি? মানে ওকে আমি আমি ওকে আমি বুঝতে পারি না। আমার মনে হয় খুব কম লোকই বুঝতে পারে ওকে, কি হচ্ছে না হচ্ছে। তারপরে গিয়ে অন্য দেশে গিয়ে তাদের লিডার, মানে তাদের কোনো নেতাকে বা তাদের কোনো মন্ত্রীকে বা প্রেসিডেন্টকে বা প্রাইম মিনিস্টারকে হোয়াট এভার, তাকে মেরে ফেলা, তাহলে তো হ্যাঁ, আমেরিকাতে গিয়েও ট্রাম্পকে মেরে ফেলা যায়, হ্যাঁ। অসুবিধাটা কোথায়? এটা এটা আমার এবং ইউএনও কিন্তু পুরো accept- চুপ, মানে ইউএনও এখন কিছু এই বলছে না, মুহূর্তে চুপ, চুপ। কিন্তু ইউএনও
তো একটা প্রয়োজন আছে, হ্যাঁ, ভীষণ কিন্তু সেই প্রয়োজন প্রয়োজনে আছে। তো আমেরিকা ভীষণভাবে তার সঙ্গে হ্যাঁ, যুক্ত, কিন্তু এখানে সেই যদি বিগড়ে যায়। না, সেটা বিগড়ে, এটা আমার মনে হচ্ছে সাময়িক, কারণ ইউএনওর প্রয়োজনটা এতই বেশি যদি বিশ্ব শান্তি বজায় রাখতে হয়, তাহলে আম, এটা মনে হয় একটা, আমি আশা করছি এটা একটা ফেজ, এটা হোক, কেটে তাই যাবে, যেন আর হয় তাই যেন বাবা। হয় মানে। আচ্ছা, সেদিকে অনেকে আর বলছে এপস্টিন ফাইলের টাকে ধামাচাপা দেওয়ার জন্য এটা হচ্ছে। এপস্টিন ফাইলটাও তো একটা বিরাট বড় বিষয়, মানে যেটা বেরিয়েছে, মানে আপনি নিশ্চয়ই ওটা হ্যাঁ, শুনেছি, হ্যাঁ, নিউজ হ্যাঁ, শুনেছি, পড়েছি এগুলো। তো আমি ভয়ঙ্কর একটা হ্যাঁ, ব্যাপার। ভয়ঙ্করই তো। না, সবাই যা পড়ছে আমিও তাই পড়ছি। আমি মানে এটা যে আমি ভেতরে ঢুকে কিছু আলাদা করে না, বুঝতে আমরা পারছি জানতাম পাশ্চাত্যের দেশের মধ্যে এই কুসংস্কার যেটা আমাদের এখানে এত প্রবল আছে, মানে বা প্রাচ্যের দেশেদের মধ্যে, সেখানে পাশ্চাত্যেও যে এরকম একটা নেগেটিভ ইয়েকে পুজো করা হয় এবং সেখানে বাচ্চাদের নিয়ে গিয়ে কেটে ফেলা হয়, মেরে ফেলা হয়, তার সঙ্গে ধর্ষণ করা হয়, সব মারাত্মক। দেশেই আছে হিংসা, ব্যাপারটা মানব জাতির মধ্যেই আছে। সেটাও ঠিক। এইটা থেকে আমি আপনার আবার ছবিতে চলে আসছি, কারণ সত্যি আমার দর্শকরা তো আপনার ছবি সম্পর্কে জানার জন্য খুবই আগ্রহী, হ্যাঁ, এবং আমি নিজেও খুব আগ্রহী। সেইখান থেকে আমি বলছি, যদি জিজ্ঞেস করা হয় আপনি এত ছবি যে বানিয়েছেন যেগুলো আপনার পরিচালনায়, সেখানে আমি আপনার অভিনীত ছবির দিকেই যাচ্ছি না, হ্যাঁ, আপনি যে পরিচালনায় যে ছবিগুলো বানিয়েছেন, সেখানে আপনার প্রিয় যদি 5টা বাছতে বলা হয়। খুব মুশকিল, তবে কম ভুল হয়েছে যেগুলোতে সেটা বলতে পারি। দেখো, 36 শিওরিঙ্গি লেন প্রথম ছবি, সেটা প্রথম প্রেমের মতন। তার মধ্যে এমন একটা প্যাশন থাকে যে সেটা, তার মধ্যে ভুল ত্রুটি যা হয়ে থাকুক, ছবিটা সেই ভুল ত্রুটির উপরে উঠেছে। একদম। হ্যাঁ, এখনো মানুষ দেখে, এখনো দেখে কাঁদে। কোথাও একটা, কোথাও একটা তার মানে আহ ছুঁতে পেরেছিলাম মানুষকে। পরমা এখনো লোকে দেখে, ওই দুটো ছবিকে তো রাখতেই হয়। আম, আমার মনে হয় খুব কম ভুল হয়েছিল। না, আরেকটা ছবিকে অনেকদিন পরে দেখেও দেখলাম যে সেটা মোটামুটি দাঁড়িয়ে যায়। সেটা হচ্ছে তোমার পারমিতার একদিন। এই আমি ওটাই ভাবছিলাম, হ্যাঁ। পারমিতার একদিনটা এখনো হুম। মানে ছবিটার মাধুরী একটা আছে। তারপরে এই তিনটে বললাম। আর জাপানিজ ওয়াইফ আমার মনে হয় সবচেয়ে কম ভুল হয়েছে। আমার আমার নিজের প্রিয় ছবি জাপানিজ ওয়াইফ, মানে ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস। আর লেটেস্ট যেটা হয়েছে দ্য রেপিস্ট, যেটা কেউ এখনো দেখতে পায়নি, সেটা আমার সবচেয়ে, ডেফিনেটলি আমার সবচেয়ে ম্যাচিওর, সবচেয়ে প্রোফাউন্ড ছবি ওটা। দ্য রেপিস্ট, হ্যাঁ, সেটা তো অনেকদিন ধরে রয়েছে। এটা আর মনে হয় হ্যাঁ, আমার জীবদ্দশায় তার মুক্তি দেখে যেতে পাবো না। না, না, এটা আমি এমনি দর্শকদের জানার জন্যই বলছি, রিনাদির কাছে একটা ইংরেজিতে একটা ছবি দ্য রেপিস্ট হয়ে রয়েছে, সেটা যত দ্রুত। ইংরেজিতে না, ইংরেজিতে? নামটা দ্য রেপিস্ট, তবে রেপিস্ট নামটাও যদি বদলানো যেত ভালো হতো এখন মনে হচ্ছে। কিন্তু হিন্দিতে, তার আচ্ছা, মধ্যে কিছু ইংরেজি শব্দ হ্যাঁ, যেগুলো হ্যাঁ, মানে মাঝখানে থাকে। হিন্দিতে, আমি এটা ভুল জানতাম, এটা হিন্দিতে ওনার কাছে রয়েছে ছবিটা, এবং দেখা যাক কবে ওটা আমরা দেখতে পাই। হ্যাঁ, আর আর শেষ প্রশ্ন রিনাদি, যেটা আপনাকে করতে খুবই ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে এই যে আপনি চারুলতায় বলুন, পরমায় বলুন, বা অন্যান্য ছবিগুলোতে আমি বলবো যে পরকীয়া প্রেমের ব্যাপারটা, হ্যাঁ, সেই ব্যাপারটাকে মানে এখন কিন্তু মানুষ কিন্তু খুব স্বাভাবিকভাবে এটাকে নিচ্ছে, আগে তো সেরকম ছিল না। তো আপনি, সমাজ, ওই যে বললাম, হ্যাঁ, তোমার প্রশ্নটা করো। হ্যাঁ, যে এখন ছিল না, কিন্তু স্বাভাবিকভাবে নিলেও আহ এটার মানে বিষয়বস্তুটা আপনার কাছে এই মুহূর্তে এখন এই সমাজের প্রেক্ষিতে কি দাঁড়াচ্ছে? ওটা আমার মনে হয় যে এখন আর একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আচ্ছা। কারণ পরকীয়ার যে যে যা অ্যাসোসিয়েশন, কনোটেশন, যেটাকে আমি বাংলা শব্দ খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, আহ, সেইটাই আর এখন আর সেটা, যে রসটা মানে বা পরকীয়ার জন্য যে পরিস্থিতি, পরিবেশ, সেটা সবকিছু। তো সেটাই নেই তো, সমাজ হ্যাঁ, বদলে গেছে না। হ্যাঁ, এখন আর পরকীয়া আলাদা করে কিছু, বুঝতেই পারছেন না, আর আপনি। তাৎপর্য নেই আর কোনো, হ্যাঁ, ওইটা তাৎপর্যটা কোনো হারিয়ে আর গেছে। তাৎপর্য আপনি নেই। যেমন পরমাতে বলেছিলেন যে আমার কাছে তুমি মরাল সাপোর্ট নিতে আসবে, হ্যাঁ, তুমি প্রেম করবে আর আমার কাছে মরাল সাপোর্ট চাইবে, হ্যাঁ, আপনি তো তখন থেকেই আমার মনে হয় যে বিষয়টাকে খুবই তাৎপর্যহীন ওই করে তখন ফেলেছেন। থেকে আমি খানিকটা, যেটা বোধহয় কেউ একজন বলেছিলেন, হয় সৌমিক বন্দ্যোপাধ্যায় কেউ, যে শিলার যে হ্যাঁ, চরিত্রটা, সেটা আমি, হ্যাঁ, সেটাই আমি। হ্যাঁ, সে তো বোঝাই যায়।
না বোঝা যায় অনেকে ভাবে পরমার চরিত্রটা আমি, অনেকে না না বলেছে না না, শিলার না, চরিত্রটাই আমাকে আপনি। বলে পরমা তুমি নিজের আত্মজীবন যে কোনো ছবিতে নিজের জীবন থেকেই তো রসদ সংগ্রহ হ্যাঁ করে হ্যাঁ, মানুষ ছবিটা হ্যাঁ বানাবে, হ্যাঁ তো হ্যাঁ, সেটাই তো রসদ। হ্যাঁ। হ্যাঁ, সেটা আমার ইতিহাস নয়, না না। কিন্তু আমার অভিজ্ঞতা, এটা দেখেছি ওটা দেখেছি, সেটাই তো ব্যবহার করবো ছবিতে। হ্যাঁ, তা না হলে তার মধ্যে কোনো সত্য থাকবে না। তো তো শিলার সেখানে পরমার চেয়ে, যদিও আমি ইনভলভ হুম ছিলাম অনেকগুলো ওই তোমার প্রতিবন্ধী হুম হুম মানে বাচ্চাদের সঙ্গে, অনেকগুলো অনেকগুলো ইনস্টিটিউশনের সঙ্গে জড়িত ছিলাম আহ, নানান ভাবে। তো কিন্তু আমার কোনো স্কুল ছিল না, হুম কিন্তু শিলার মানসিকতা হুম। আর আমার মানসিকতাটা এক। হ্যাঁ, কারণ ছবিটা দেখে মনে হয়েছিল, আমার মনে হয়েছিল এইটাই রিনাদি। কারণ আপনি ঠিক যেভাবে কথা বলেন ওইভাবেই বলেছেন, এবং অনেক আগে থেকেই আপনি এই ব্যাপারটাকে, এই পরকীয়া বা ইত্যাদিকে খুব ফুৎকারে উড়িয়েও দিয়েছেন। এটা সেটা কি আপনি মনে করেন যে? ফুৎকারে উড়িয়ে দিইনি। আমার মনে হয় যে যে কোনো মানুষের জীবনে যখন হোক একটা প্রেম আসতেই পারে, হুম সেই প্রেমটা স্থায়ী নাও হতে পারে। আমি বিচার করার কেউ হুম নই। হুম হুম। কেন প্রেমটা স্থায়ী হলো না, কেন আরো থাকলো না, কেন 30 বছরের পর ডিভোর্স হলো, তোদের ব্যাপার, অন্যদের ব্যাপার, আমার ব্যাপারই নয় এটা। না, এই পরমাটা ধরেই বলছি, পরমা যখন আপনার কাছে গেল মরাল সাপোর্ট নিতে, হ্যাঁ, তখন শিলার কাছে শিলার কাছে গেল, মানে আমি ওইভাবেই বলছি। এবং আপনি মানে শিলা শিলা বলল যে কোনো মানুষই অন্য কোনো মানুষের সম্পত্তি বলে সে মনে করে মনে না। করে না। রাহুলও তোর সম্পত্তি নয়, কিন্তু হ্যাঁ। তুমি প্রেম করছো বলেই যে অন্য মানুষটি তোমার সম্পত্তি হয়ে গেল, সে একটা আলাদা মানুষ, সে তোমার হুম সম্পত্তি নয়। হুম এবং প্রেমটাকে অর্জন করতে হয়। হুম। এখানে শেষ করি রিনাদি। খুব সুন্দর, মানে খুব সুন্দর জায়গায় এসে গেছে। এরপরে আর কথাটা টেনে নিয়ে গেলে আমার জায়গাটা একটু ছন্দপতন হয়ে যাবে। তাহলে এখানেই শেষ করি রিনাদি। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার। তাহলে আজকে এই গল্পটা আমরা, এই ছোট্ট একটা একটা আড্ডা মতো হলো, সেটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নিবেদিতা অনলাইন আপনারা সবাই দেখবেন। নিবেদিতা অনেক নিজেকে ধীরে ধীরে গড়ে তুলেছে এবং আমরা খুব গর্বিত ও যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে। আপনারা সবাই চ্যানেলকে দেখে তাকে সফল করে তুলুন।